নমস্কার, প্রত্যেককে স্বাগত ডব্লিউবি প্রাইমারি টেট চ্যানেলে। আজকে আবারও নিয়ে এসেছি চাইল্ড পেডাগজির উপর একটি সম্পূর্ণ প্র্যাকটিস সেট। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই প্রশ্নের উত্তরগুলো দেখতে থাকবে এবং অবশ্যই নিজেরা কিন্তু উত্তর করবে। শেষ মুহূর্তে পরীক্ষার কিন্তু প্রস্তুতি, তাই আমরা খুব ভালো করে ক্লাসটা করব। তো কথা না বাড়িয়ে শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন, মূল্যায়নের মূল লক্ষ্য কি হওয়া উচিত? মূল্যায়ন অর্থাৎ এই যে মূল্যায়ন করা হয়ে থাকে ছাত্রছাত্রীদেরকে, এর মূল লক্ষ্যটা কেমন হওয়া উচিত? শিশুদের মধ্যে বেড়ে ওঠার প্রতিযোগিতা, শিক্ষিকা বা শিক্ষকের কাজের পরিমাণ কমানো, শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, শিশুদের মার্ক করে দেওয়া। তাহলে মূল্যায়নের মূল লক্ষ্য হচ্ছে কি? শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। এর জন্য কি করা হয়? মূল্যায়ন করা হয়। চলো পরবর্তী প্রশ্ন। বন্ধুরা, তোমরা জানো টেট পরীক্ষার জন্য হাতে কিন্তু আর সময় নেই। যদি শেষ দুদিনে আমাদের ব্রহ্মাস্ত্র সাজেশন নিয়ে খুব স্বল্প সময়ে টেট পাস করতে চাও, তাহলে অতি অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও, যেখানে কিন্তু বাংলা, ইংরেজি, গণিত, শিশু মনস্তত্ত্ব ও পরিবেশ প্রত্যেকটি সাবজেক্ট খুব সুন্দরভাবে সাজেশন করে কিন্তু নিয়ে আসা হয়েছে তোমাদের জন্য, যেখান থেকে তোমরা নিশ্চিতভাবে কিন্তু পাস করতে পারবে। যেখানে সিটেট বিগত 12 বছরের প্রশ্ন কিন্তু উত্তরসহ রয়েছে বাংলাতে, এবং অন্যান্য রাজ্যের টেট পরীক্ষার প্রশ্নগুলোও কিন্তু রয়েছে। তার সঙ্গে বলছি, আমরা 5 জন টিচার মিলে কিন্তু শেষ মুহূর্তে তোমাদের জন্য এই ব্রহ্মাস্ত্র নোটটি কিন্তু তৈরি করেছি, যেখানে আমরা প্রত্যেকে কিন্তু টেট পাস এবং সিটেট পাস। সুতরাং আমরা জানি কোথা থেকে প্রশ্নগুলো কিন্তু হয়, তাই অতি অবশ্যই তোমরা এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। শেষ দুদিন তোমরা শুধুমাত্র এই সাজেশনটি প্রিন্ট আউট করে বাড়িতে পড়ো, আর কিচ্ছু পড়ার দরকার নেই। ব্যাস, তাহলে তোমরা টেট পাস করবে, পরীক্ষা শেষে মিলিয়ে নেবে। তাহলে পাস করতে হলে অবশ্যই কিন্তু এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। ভাইগোটস্কির মতে শিশুরা শেখে। ভাইগোটস্কি হচ্ছে একজন শিশু মনস্তাত্ত্বিক। তার মতে শিশুরা শেখে কেমনভাবে, কোন সময়ে? দেখো, পরিণত বয়স্ক হলে শিশুরা শেখে অনুকরণ করে, বড় ও সমকক্ষ ছাত্রদের সঙ্গে পরস্পর ক্রিয়া প্রতিক্রিয়া করে। তারপর বলছে যখন তাদের বাড়তি শক্তি ও সামর্থ্যের যোগান দেওয়া হয় তখন। দেখো, ভাইগোটস্কি তার সামাজিক নির্মিতিবাদ তত্ত্বে কিন্তু ব্যাখ্যা দিয়েছেন যে শিশুরা শেখে কি? শিশুরা হচ্ছে ভাড়াবন্ধ বা স্ক্যাফোল্ডিং এর মাধ্যমে কিন্তু শেখে, যেখানে কিন্তু শিশুরা বয়স্কদের কিন্তু অনুকরণ করে, বা শিশুর থেকে যারা বড় তাদেরকে দেখে, তাদেরকে অনুকরণ করে কিন্তু শিশুরা শেখে। ঠিক আছে, তাহলে অপশন হয়ে যাবে অপশন বি, অনুকরণ করে। পরবর্তী প্রশ্ন দেখো, মূল্যায়ন নিম্নোক্ত কোনটি শিশুদের মধ্যে প্রতিযোগিতামূলক শক্তি সক্রিয়ভাবে আনবে? মূল্যায়ন প্রক্রিয়া শিক্ষার্থীদের ভালো শিক্ষাকে নিশ্চিত করতে চাপ ও উত্তেজনা দেবে। তারপর বলছে শিক্ষার উন্নতি করার একটা ভালো উপায়। তারপর শিশুদের ছাপ ও শ্রেণীবিভক্ত করার একটা ভালো কর্মনীতি। তাহলে মূল্যায়ন হচ্ছে কি? মূল্যায়নের মূল লক্ষ্যই হচ্ছে শিক্ষার উন্নতি করা, অর্থাৎ শিক্ষার উন্নতি করার কিন্তু একটা উপায় হিসেবে কি করে? মূল্যায়ন কিন্তু কাজ করে। তাহলে অপশন হয়ে যাবে 3 নম্বর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বুদ্ধিমত্তা আমাদের প্রত্যেকেরই বুদ্ধি রয়েছে। দেখো, বুদ্ধিমত্তাটা কিভাবে হয়? বলছে এটি একটি একক ও জাতিগত ধারণা, অন্যকে অনুকরণ করার একটা সামর্থ্য, না একটা বিশিষ্ট সক্ষমতা, না একগুচ্ছ সামর্থ্য। তাহলে বুদ্ধিমত্তা, প্রত্যেকেরই বুদ্ধি রয়েছে। বুদ্ধি আছে বলে আমরা কোনো কাজ কি করতে পারি? সমাধান করতে পারি, তাই তো? তাহলে শিশু মনস্তত্ত্ব বা মনস্তত্ত্ব অনুযায়ী বুদ্ধিমত্তা কি? মনস্তত্ত্ব অনুযায়ী বুদ্ধিমত্তা হচ্ছে একটি বিশিষ্ট সক্ষমতা। ঠিক আছে, এক ধরনের বিশেষ সক্ষমতা, যে কোনো একটা কাজ করতে পারবে। ঠিক আছে, যেখানে কি করা হয়? বুদ্ধির প্রয়োগ করা হয়, সেটাই হচ্ছে কি? বুদ্ধিমত্তা। তাহলে একটি বিশিষ্ট সক্ষমতা হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, শিশুরা খুবই সক্রিয় থাকে যখন তারা কোনো কাজে অংশগ্রহণ করে। তাহলে শিশুরা কোনো কাজে অংশগ্রহণ করছে, সেটা পড়া হোক, খেলা হোক, ছবি আঁকা হোক, যে কোনো কাজে। কখন সক্রিয় থাকে? দেখো, অন্যের সামনে ভালো করার জন্য চাপে থেকে সক্রিয় ভাব দেখায়, না নিজেরা আগ্রহ থেকে,
না পুরস্কার পাওয়ার জন্য সক্রিয় হয়, না শিক্ষক শিক্ষিকার বকুনি থেকে বাঁচার জন্য তারা সক্রিয় হয়। তাহলে শিশুরা যে কাজে নিজেকে আত্মপ্রকাশ করবে সেখানে কিন্তু শিশুদের আগ্রহ থাকতে হবে, সেটা খেলা হোক, ছবি আঁকা হোক, বই পড়া হোক, যে কোনো কাজটাই হোক না কেন, তাদের মধ্যে কিন্তু ওই ভয়, ঠিক আছে, বকুনি বা চাপ ইত্যাদি করে কিন্তু তারা কিন্তু নিজের ভেতর থেকে, মন থেকে কিন্তু শিখতে পারে না। তাদের মধ্যে যদি আগ্রহ দেখা দেয় তবেই কিন্তু তারা সক্রিয়ভাবে কোনো কিছু শিখতে পারে। তাহলে আগ্রহ থেকে হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন, নিচের কথাগুলির মধ্যে কোনটি গঠনমূলক মূল্যায়ন ভিত্তিক কাজ নয়? দেখো কাজ নয় বলেছে, গঠনমূলক মূল্যায়ন ভিত্তিক অর্থাৎ কি, এই যে ফর্মেটিভ যে ইভালুয়েশন করা হয়ে থাকে এর মধ্যে নিচের কোনটি ঠিক নয়? প্রকল্প, পর্যবেক্ষণ, বিদ্যার্থীদের যোগ্যতা নির্ধারণের কাজ, না মুক্ত প্রান্তিক প্রশ্নাবলী? দেখো গঠনমূলক মূল্যায়ন ভিত্তিকের কাজ নয় কোনটি? প্রকল্প, পর্যবেক্ষণ, বিদ্যার্থীদের যোগ্যতা অর্জন, মুক্ত প্রান্তিক প্রশ্নবলী। দেখো প্রকল্প নির্মাণের কথা বলা হবে, যোগ্যতা নির্ধারণের কাজ দেওয়া হবে, মুক্ত প্রান্তিক প্রশ্নাবলী ইত্যাদি সমস্ত কিছু করা হয়ে থাকে কিন্তু গঠনগত মূল্যায়নে। কিন্তু পর্যবেক্ষণ কিন্তু এর আয়তাভুক্ত নয়। তাহলে পর্যবেক্ষণ হয়ে যাবে কি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, লেখার সামর্থ্যে অক্ষমতা, অর্থাৎ কারো লেখায় অক্ষমতা রয়েছে ও তার সঙ্গে যুক্ত দুর্বল হস্তাক্ষর হয়, মানে কেউ হয়তো লেখার অক্ষমতা এবং তার লেখছে যে বর্ণগুলো সেগুলোর ক্ষেত্রে হাতের লেখার মান খুবই কি নিম্নমানের, দেখার অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হচ্ছে, এরকম ছাত্রছাত্রীদের মধ্যে দেখা যায় কিন্তু যখন আমরা পরীক্ষার খাতা বা ক্লাসের খাতাগুলো দেখি তখন। তাহলে এই ধরনের প্রবণতাটাকে কি বলবে? দেখো কি বলছে, ডিসপ্রাক্সিয়া মানে অনুশীলনের অক্ষমতা, ডিসক্যালকুলিয়া গণনগত অক্ষমতা, ডিসলেক্সিয়া পঠন অক্ষমতা, না ডিসগ্রাফিয়া চিত্রণ বা লেখন অক্ষমতা? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি চিত্রণ বা লেখন অক্ষমতা। দেখো তার সঙ্গে বলছি এই যে ডিসপ্রাক্সিয়া অনুশীলন এর অক্ষমতা, অনুশীলন বলতে কোনো একটা পাঠের পাঠদানের পর সেই পাঠ থেকে কিছু প্রশ্নসূচি নিয়ে এসে তাদেরকে করতে দেওয়া শিশুদেরকে, তারা যদি সেখানে করতে, কোনো অঙ্ক হতে পারে, কোনো পড়া হতে পারে, তারা যদি সেখানে যদি না করতে পারে, ঠিক আছে, তাদের এই যে অক্ষমতা এটাকে বলা হয় কিন্তু ডিসপ্রাক্সিয়া। আর অঙ্কের ক্ষেত্রে গাণিতিক কোনো চিহ্নের ভুল প্রয়োগ বা সংখ্যার ভুল ব্যবহার, তখন যে অক্ষমতাটা সৃষ্টি হয়, কেউ অঙ্ক করতে পারছে না বা গণনা করতে পারছে না, তখন কিন্তু বলা হয় ডিসক্যালকুলিয়া। আর যদি কারো পড়তে অসুবিধা হয়, রিডিং পড়তে পারছে না, অক্ষম, বলতে পারছে না, তখন কিন্তু ডিসলেক্সিয়া হয়ে থাকে। বুঝতে পারলে? এর পাশাপাশি এই জিনিসগুলো আমরা একটু জেনে নিলাম। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি ডিসগ্রাফিয়া বা লিখনগত অক্ষমতা। পরবর্তী প্রশ্ন দেখো, পিয়াজের তত্ত্ব অনুযায়ী নিচের কথাগুলির মধ্যে কোনটি একজনের জ্ঞান সম্বন্ধীয় বিকাশকে প্রভাবিত করবে না? দেখো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ভালো করে লক্ষ্য রাখবে। প্রভাবিত করবে না বলছে, পিয়াজের জ্ঞান বিকাশকে প্রভাবিত করবে না কি? সামাজিক অভিজ্ঞতাগুলি, ক্রিয়াকলাপ, পূর্ণতা প্রাপ্তি, না ভাষা? কোনটি হয়ে যাবে যেটি কিনা পেঁয়াজের জ্ঞান সম্বন্ধীয় বিকাশকে কিন্তু প্রভাবিত করবে না? সেটি হচ্ছে কি সঠিক উত্তর হয়ে যাবে ক্রিয়াকলাপ। সঠিক উত্তর হয়ে যাবে ক্রিয়াকলাপ। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের বয়স গোষ্ঠীগুলির মধ্যে কোনটি পরবর্তী বাল্য শ্রেণীর মধ্যে আসে? আচ্ছা এখানে একটু ঠিক করে নিচ্ছি, প্রিন্টিং মিস্টেক, এটা হবে পরবর্তী বাল্য শ্রেণীর মধ্যে আসে কোন বয়স গোষ্ঠীটা? দেখো 18 থেকে 24 বছর, জন্ম থেকে 6 বছর, 6 থেকে 11 বছর, 11 থেকে 18 বছর। তাহলে বাল্যকালের আবার দুটা ভাগ। দেখো শূন্য থেকে 5 বছর বয়সে কিন্তু বলা হয়ে থাকে শৈশবকাল। এই শৈশবকালের শেষ দিকে মোটামুটি 4 থেকে ধরতে পারি বা 3 থেকে ধরতে পারি, 3-4 থেকে মোটামুটি 7 বছর বা 6 বছর, এই সময়টাকে কিন্তু বলা হয় প্রথম বাল্যকাল, প্রথম বাল্য। এবং 7 বছর বয়স থেকে মোটামুটি 11 বছর বয়স পর্যন্ত
ধরা হয়ে থাকে হচ্ছে পরবর্তী বাল্যকাল। তাহলে দেখো প্রশ্নে বলেছে যে বয়স গোষ্ঠীগুলির মধ্যে কোনটি পরবর্তী বাল্যশ্রেণীর মধ্যে পড়ে। আর তার পাশাপাশি বলছি এই সমস্ত উত্তর করার ক্ষেত্রে কিন্তু আমি যে এখানে বললাম 7 থেকে 11 বছর যে বয়সটা সেটাই যে হবে পরবর্তী বাল্যকাল বা 3-4 বয়স থেকে যে 7 বছর প্রথম বাল্যকাল তা কিন্তু নয়। এটা কিন্তু কাছাকাছি হতেই পারে, এদিক সেদিক একটু 1 বছর কম বা বেশি হতেই পারে। তো আমরা অপশনগুলো দেখে কিন্তু উত্তর করব। দেখো এখানে অপশনগুলোর মধ্যে এই যে 6 থেকে 11 বছর এটি কিন্তু পরবর্তী বাল্যশ্রেণীর মধ্যে পড়ে। ঠিক আছে, তাই উত্তর করার সময় কিন্তু অপশনগুলো একটু লক্ষ্য রাখবে, তারপর উত্তর করবে। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি শিশুদের সামাজিকীকরণের প্রগতিশীল মডেলের ক্ষেত্রে সঠিক নয়? ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো বেশি করে দেয়, তাই আমি এখানে কিন্তু বেশি করে নিয়ে এসেছি এই ধরনের প্রশ্নগুলো। তাহলে নিচের কোনটি শিশুদের সামাজিকীকরণের প্রগতিশীল মডেলের ক্ষেত্রে কিন্তু সঠিক নয় বলছে, ভুল কোনটি সেটি কিন্তু খুঁজে বের করব আমি। দেখো, শিশুরা তাদের সামাজিক পটভূমি যাই হোক না কেন স্কুল যা দেয় তা গ্রহণ করে, এটা। তারপরে কি বলছে, শ্রেণীকক্ষে গণতন্ত্রের অবস্থান থাকা উচিত সামাজিকীকরণের ক্ষেত্রে। তারপর বলছে সামাজিকীকরণ সামাজিক রীতির থেকে গৃহীত এক বিষয়। তারপর বলছে গোষ্ঠী কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা এবং সামাজিক কাজের কৌশলগুলোকে শেখা। দেখো এটা কিন্তু সঠিক উত্তর, যে গোষ্ঠী কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা উচিত, কোনো গোষ্ঠীর কাজে বা সামাজিক কাজে কৌশলগুলি শেখা অবশ্যই উচিত। তারপর সামাজিকীকরণ সামাজিক রীতির থেকে গৃহীত একটা বিষয়, অবশ্যই সামাজিকীকরণ সামাজিক রীতিরই একটা বিষয়। তারপর কি বলছে, শ্রেণীকক্ষে গণতন্ত্রে অবস্থান থাকা উচিত, শ্রেণীকক্ষে গণতান্ত্রিক একটা পরিবেশ অবশ্যই বজায় রাখতে হবে। ঠিক আছে, এটাও ঠিক। কিন্তু দেখো, শিশুরা তাদের সামাজিক পটভূমি যাই হোক না কেন স্কুল যা দেয় তা কিন্তু গ্রহণ করে না, এইটি কিন্তু কি, এটি কিন্তু ভুল। অর্থাৎ দেখো সঠিক নয় বলেছে সামাজিকীকরণের প্রগতিশীল হিসেবে, তাহলে এটি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। কেননা শিশুরা যে পরিবেশ স্কুলে যা শেখাবে তাই কি তারা নিতে পারবে না, তাদের এরকম কোনো বাধ্যবাধকতা কিন্তু থাকে না। ঠিক আছে, শিশুদের চাহিদা শিশুদের আগ্রহের উপরে কিন্তু সমস্ত কিছু নির্ভর করা হয় বর্তমান শিক্ষা ব্যবস্থায়। ঠিক আছে, তাহলে এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুযায়ী। পরবর্তী প্রশ্ন দেখো, শিক্ষা কি? দেখো শিক্ষা কি বলেছে, বিভিন্ন মনস্তাত্ত্বিক কিন্তু শিক্ষা সম্পর্কিত ব্যাখ্যা দিয়েছে। শিক্ষা কি ভাবাবেগের সঙ্গে খুব কমই সম্পর্কিত, শিক্ষার্থীর ভাবাবেগের ব্যাপারে সম্পর্কহীন, শিক্ষার্থীর ভাবাবেগ দ্বারা প্রভাবিত, শিক্ষার্থীর ভাবাবেগ দ্বারা প্রভাবিত নয়। তাহলে শিক্ষা অবশ্যই কি, শিক্ষা কিন্তু শিক্ষার্থীদের ভাবাবেগ দ্বারা প্রভাবিত। পরবর্তী প্রশ্ন দেখো, ড্যাশ হলো একটি পদ্ধতি যার মধ্য দিয়ে একটি মানব শিশু সমাজের কার্যকরী সদস্য হিসেবে কর্ম সম্পাদন করতে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে শুরু করে। ড্যাশ হলো একটি পদ্ধতি যার মধ্য দিয়ে একটি মানব শিশু সমাজের কার্যকরী সদস্য হিসেবে কর্ম সম্পাদন করতে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে। কোনটি হবে? দেখো, উন্নয়ন বা বিকাশের মাধ্যমে, সামাজিকীকরণের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে, না পরিপক্কতা বা পূর্ণতার মাধ্যমে। কোনটির মাধ্যমে কি হয়ে থাকে, সমাজের কার্যকরী সদস্য হিসেবে শিশু পরিণত হয়? সেটা অবশ্যই হয়ে যাবে কি, সামাজিকীকরণের মাধ্যমে। অর্থাৎ শিশু সমাজে মিশবে, সমাজের ভালোর জন্য কাজ করবে, তাই না? এই ঘটনাটাকে কি বলে, সামাজিকীকরণ। তাহলে সামাজিকীকরণ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, প্রত্যক্ষণ হলো স্মৃতি ও সংবেদনের সমন্বয়, এটি একটি উক্তি। এই উক্তিটি কে করেছেন, কোন মনস্তাত্ত্বিক? স্টাউট, পিলসবারি, স্কিনার, ডিউই। উত্তর হয়ে যাবে পিলসবারি কিন্তু বলেছেন প্রত্যক্ষণ হলো স্মৃতি ও সংবেদনের কি, সমন্বয় বা মিলিত রূপ। পরবর্তী প্রশ্ন দেখো, কোন স্মৃতি মস্তিষ্কে দৃঢ়ভাবে সঞ্চিত থাকে না? এই দেখো থাকে না বলেছে, কিন্তু কোন স্মৃতি মস্তিষ্কে দৃঢ়ভাবে মানে অনেকটা দীর্ঘ সময় ধরে সঞ্চিত থাকে না? কোন স্মৃতি? উত্তর হয়ে যাবে স্বল্পস্থায়ী স্মৃতি। স্বল্পস্থায়ী স্মৃতি কিন্তু মস্তিষ্কে দীর্ঘক্ষণ সঞ্চিত থাকে না, আমরা কিন্তু ভুলে যাই। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, বুদ্ধির দলগত উপাদান তত্ত্ব, বুদ্ধিগত তত্ত্বে কিন্তু বিশ্লেষণ রয়েছে। বুদ্ধির দলগত উপাদান তত্ত্বের প্রবক্তা কে? স্পেয়ারম্যান, স্কিনার, থার্স্টন, হেপ। উত্তর হয়ে যাবে কি, বুদ্ধির দলগত উপাদানের তত্ত্বের প্রবক্তা হয়ে যাবে থার্স্টন, সঠিক উত্তর। স্পেয়ারম্যান কি করেছে? দেখো, স্পেয়ারম্যান কিন্তু বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বের কিন্তু ব্যাখ্যা করেছে, আর স্কিনার কিন্তু সক্রিয় অনুবর্তন তত্ত্বের কিন্তু
ব্যাখ্যা দিয়েছেন। ঠিক আছে, আর্থাষ্টন করেছে তো বুদ্ধির দলগত উপাদান তত্ত্বের প্রবক্তা। পরবর্তী প্রশ্ন দেখো, অপারেন্ট অনুবর্তন। অপারেন্ট অনুবর্তনের মূল ভিত্তি কি? এই অপারেন্ট অনুবর্তন সম্পর্কিত ব্যাখ্যা দিয়েছে কে? স্কিনার। স্কিনার কিন্তু অপারেন্ট অনুবর্তন সম্পর্কিত কিন্তু তার তত্ত্ব বিশ্লেষণ করেছেন। তাহলে অপারেন্ট অনুবর্তনের মূল ভিত্তিটা কি? মূল ভিত্তি হচ্ছে প্রাণীর সক্রিয়তা, অর্থাৎ প্রাণীর মধ্যে সক্রিয়তা ভাব দেখলেই কিন্তু কি হবে, তার মধ্যে অনুবর্তন ক্রিয়াশীল হবে, যেটা কিন্তু তিনি কি করেছেন, তার ইঁদুরের পরীক্ষায় কিন্তু তিনি ভালোভাবে কিন্তু বুঝিয়ে দিয়েছেন। পরবর্তী প্রশ্ন দেখো, বিশেষ শিক্ষা। বিশেষ শিক্ষা যেটাকে বলে স্পেশাল এডুকেশন, বিশেষ শিক্ষা বা স্পেশাল এডুকেশন কাদের শিক্ষার ক্ষেত্রে ব্যবহার করা হয়? দেখো, ব্যাহত শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে, অব্যাহত শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে, আহত শিক্ষার্থীদের ক্ষেত্রে কোনোটি সঠিক নয়। কি হয়ে যাবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে ব্যাহত শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে। ব্যাহত বলতে যাদের কি, যাদের শারীরিক ত্রুটি, মানসিকগত অবসাদ, ঠিক আছে, বিশেষভাবে যাদের রয়েছে, অল্প মাত্রায় থাকলে হবে না, যাদের বেশি মাত্রায় রয়েছে, কেউ অঙ্গ সঞ্চালন করতে পারছে না, হাঁটতে পারছে না, ঠিক আছে, যার চোখের দৃষ্টিশক্তির ক্ষমতা খুবই কম, এই সমস্ত শিশুদেরকে বা শিক্ষার্থীদেরকে শিক্ষার জন্য কিন্তু বিশেষ শিক্ষা বা স্পেশাল এডুকেশনের কিন্তু ব্যবস্থা করা হয়। এটি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম, এটিও একটি উক্তি। এই উক্তিটি কে করেছেন? দেখো, উক্তিটি কে করে, কোন মনস্তাত্ত্বিক করেছেন? ফ্রয়েবেল, হর্নি, পেইনি, বার্নিংহাম। উক্তিটি করেছে হলো হর্নি, মনস্তাত্ত্বিক হর্নি কিন্তু বলেছেন যে শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম। এই ধরনের উক্তিগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কোনোটা পরীক্ষায় কিন্তু আসতে পারে। চলো পরবর্তী প্রশ্নে দেখো, কোন বিষয়টি শিক্ষার্থীর সামাজিক চাহিদার পরিতৃপ্তিতে সহায়তা করে? তাহলে শিক্ষার্থীদের সামাজিক চাহিদার পরিতৃপ্তিতে সহায়তা করে কোন বিষয় সামাজিক চাহিদাকে বৃদ্ধি করে, সহায়তা করে সামাজিক বৃদ্ধি ঘটাতে? ইতিহাস, ভৌতবিজ্ঞান, গণিত, স্বাস্থ্য শিক্ষা। সঠিক উত্তর হয়ে যাবে ইতিহাস। ইতিহাস বিষয়টি কিন্তু সমাজবিদ্যারই একটি বিষয়। তার পাশাপাশি যদি ভূগোল থাকতো কোনো অপশনে, সেটিও কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর কিন্তু। ঠিক আছে, এখানে কিন্তু ইতিহাস রয়েছে। ঠিক আছে, এর পাশাপাশি যে এই যে আমরা রাষ্ট্রবিজ্ঞান যে পড়ি, সেখানে এটাও কিন্তু সামাজিক চাহিদার পরিতৃপ্তিতে কিন্তু সহায়তা করে। তাহলে ইতিহাস আছে অপশনে, ইতিহাস হয়ে যাবে কি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, শিক্ষাবর্ষের শেষে একবার পরীক্ষা নেওয়াকে কি বলা হয়? তাহলে প্রতিটা শিক্ষাবর্ষের শেষে কিন্তু যে অন্তিম পরীক্ষাটা নেওয়া হয় সেটাকে কি পরীক্ষা বলা হয়ে থাকে? অবিচ্ছিন্ন মূল্যায়ন, অন্তিম মূল্যায়ন, গঠনমূলক মূল্যায়ন না সমষ্টিমূলক মূল্যায়ন? উত্তর হয়ে যাবে কি অন্তিম মূল্যায়ন। অর্থাৎ যেহেতু শেষে নেওয়া হয়, এই শেষের কথাটারই আরেকটা অর্থ হচ্ছে অন্তিম বা হচ্ছে সামেটিভ ইভালুয়েশন। ঠিক আছে, অন্তিম মূল্যায়ন বা সামেটিভ ইভালুয়েশন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের যে ধারায় সার্বজনীন প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে, অর্থাৎ এই যে 6 থেকে 14 বছর বয়সী প্রতিটি শিশুকে বাধ্যতামূলক অবৈতনিকভাবে অর্থাৎ বিনা বেতনে কি করতে হবে, শিক্ষার ব্যবস্থা করবে সরকার, এবং মাতা পিতারাও কিন্তু সেই সমস্ত সন্তানদের কি করবে, শিক্ষার সুযোগ করে দিবেন। ঠিক আছে, বিদ্যালয়ে ভর্তি করবেন। এটি কিন্তু সংবিধানের শিক্ষা সংক্রান্তিত একটি ধারায় কিন্তু উল্লেখ আছে। এটি কোন ধারা? দেখো, 45 নং ধারা, 76, 46 নং কোনটি নয়? উত্তর হয়ে যাবে 45 নং ধারায়। 45-এর এ নং ধারায় কিন্তু এই 6 থেকে 14 বছর বয়সী প্রতিটি শিশুদের শিক্ষার অধিকারের সম্পর্কিত কিন্তু উল্লেখ রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ। চলো পরবর্তী প্রশ্ন দেখো, ওষ্ঠপঠন। ওষ্ঠপঠনের অপর নাম কি? ওষ্ঠপঠন বিশেষভাবে যারা বিশেষ স্পেশাল এডুকেশনের ক্ষেত্রে বিশেষ শিক্ষায় কিন্তু ওষ্ঠপঠনের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়ে থাকে। ওষ্ঠপঠনের অপর নাম কি? দ্বার পঠন, দ্রুত পঠন, বাক পঠন, স্পর্শ পঠন? উত্তর হয়ে যাবে কি বাক পঠন। অর্থাৎ ওষ্ঠপঠন বলতে মুখের যে ঠোঁট
নাড়াচড়া করবে। হ্যাঁ, এর মাধ্যমে কিন্তু এক ধরনের পঠনের ব্যবস্থা করা হয়ে থাকে। যারা কথা বলতে পারে না, যাদের কথা বলার খামতি রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো, নির্মিতিবাদ। নির্মিতিবাদ নির্মিতিবাদ কোনটি প্রযোজ্য? দেখো, ব্যক্তিগতভাবে জ্ঞানার্জনের বিশ্বাস করে, সক্রিয়ভাবে শিক্ষার্থীর নতুন জ্ঞান সংগঠনে সহায়তা করে, দুটো তথ্যই সঠিক, কোনোটিই সঠিক নয়। দেখো, নির্মিতিবাদ, এই নির্মিতিবাদ হচ্ছে একটা বিস্তৃত ধারণা। এই নির্মিতিবাদে কি করে? ব্যক্তিগতভাবে জ্ঞানার্জনে বিশ্বাস করে। অবশ্যই ব্যক্তি নিজস্বভাবে নিজের জ্ঞান অর্জন করবে পাঠ্যপুস্তকের মাধ্যমে, বিভিন্ন তথ্য সংগ্রহের মাধ্যমে। এর পাশাপাশি সক্রিয়ভাবে শিক্ষার্থীর নতুন জ্ঞানের কিন্তু সংগঠন তৈরি হবে, যেটা কিন্তু পুরনো জ্ঞান এর পাশাপাশি পুরনো জ্ঞান নতুন জ্ঞানকে শেখাতে কিন্তু সহায়তা করবে। এই পুরো দুটো বিষয় কিন্তু সঠিক এক্ষেত্রে, তাই দুটি তথ্যই হয়ে যাবে কি সঠিক উত্তর। তারপর দেখো, গুরুত্বপূর্ণ আবারও একটি উক্তি, ফরগেটিং ইজ অ্যান এসেনশিয়াল কন্ডিশন অফ মেমোরি। আবার বলছি, ফরগেটিং ইজ অ্যান এসেনশিয়াল কন্ডিশন অফ মেমোরি। এই উক্তিটি কে করেছেন? অর্থাৎ ভুলে যাওয়া হচ্ছে কি একটা সাধারণ একটা প্রবণতা। এটা কে উক্তি করেছেন? কোন মনস্তাত্ত্বিক? এবিংহম, রিবোর্ড, বোরাস, স্ট্রং। উক্তিটি করেছে মনস্তাত্ত্বিক রিবোর্ড। ফরগেটিং ইজ অ্যান এসেনশিয়াল কন্ডিশন অফ মেমোরি, উক্তিটি করেছেন রিবোর্ড। পরবর্তী প্রশ্ন, সংযোজনবাদ কার সাথে যুক্ত? সংযোজনবাদ তত্ত্বটি হচ্ছে প্রচেষ্টা ও ভুল তত্ত্ব বা প্রচেষ্টা ও ভুল শিখন তত্ত্বের সঙ্গে কিন্তু যুক্ত। এই তত্ত্বকে বিশ্লেষণ করেছেন মনস্তাত্ত্বিক থর্নডাইক। চলো পরবর্তী প্রশ্নে, শৈশবকালে ভাষা বিকাশের স্তরগুলি যে বিষয়ের উপর নির্ভর করে সেটি কোনটি? শৈশবকালে ভাষা বিকাশ হয় যে স্তরগুলো লক্ষ্য করা যায়, সেটি কোনটির উপর নির্ভর করে? শিখন, প্রত্যাবিজ্ঞা, পরিণমন, না কোনোটি নয়? অবশ্যই শিখনের উপর কিন্তু নির্ভর করে, কারণ শিখনের সঙ্গে কিন্তু বাকিগুলো যুক্ত। অবশ্যই শিখন আগে হতে হবে, তারপরেই হবে প্রত্যাবিজ্ঞা, তারপরেই হবে কি পরিণমন। শিখন হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বয়ঃসন্ধিকালীন ছেলে মেয়েদের বিকাশমূলক কাজের নির্ধারকগুলি কোনটি? দেখো, সংস্কৃতি যার মধ্যে তারা থাকে সেটা, অঙ্গের গঠনগত পরিপূর্ণতা আসে, ব্যক্তি মানুষের মূল্যবোধের ধারণা তারা তৈরি করতে পারে। কোনটি হয়? বয়ঃসন্ধিকালে কিন্তু নিম্নোক্ত প্রতিটি কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যায়। বয়ঃসন্ধিকালে কোনো ছেলে মেয়েদের ক্ষেত্রে মোটামুটি 12 থেকে 18 বছর বয়সী কোনো ছেলে বা মেয়ে, এদের মধ্যে কিন্তু দেখা যায় উপরোক্ত সবকটি হয়ে যাবে কি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, শিশুদের শেখাবার সময় শিক্ষিকা শিক্ষকগণ বেশিরভাগ সময় কল্পচিত্র ব্যবহার করেন। কল্পচিত্র বলতে কল্পনায় ছাত্রদেরকে কিছু ধরতে বললেন, যে মনে করো তোমরা যখন পরিবেশবিদ্যার ক্লাস করাচ্ছে, মনে করো এটা একটা পৃথিবী, ঠিক আছে, এই ধরনের এই যে মনে করতে বলে, এটাই হচ্ছে কল্পচিত্র বা ভাবতে বলে, কোনো গল্প করার সময়ও হতে পারে। তাহলে এটি কি? স্পর্শকেন্দ্রিক সংক্রান্ত একটা কল্পচিত্রের বিকাশ করতে এটা ব্যবহার করা হয়, দৃশ্যগত কল্পচিত্রের বিকাশ করতে ব্যবহার করা হয়, না মূর্ত বা বাস্তব কল্পচিত্রের বিকাশ করতে ব্যবহার হয়, না ঘানেন্দ্রীয় সংক্রান্ত কল্পচিত্রের বিকাশ করতে ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে মূর্ত বা বাস্তব কল্পচিত্রের বিকাশ ঘটাতে। অর্থাৎ কোনো মূর্ত বিষয়, বাস্তব কোনো বিষয়কে যেন আছে, ওইটাকে ধরতে বলে কল্পনায়, ঠিক আছে। সেখানে অপ্রাসঙ্গিক কোনো বিষয় কিন্তু নেওয়া যাবে না, অবশ্যই মূর্ত বা বাস্তব কেন্দ্রিক বিষয় হতে হবে শিশুদের শিক্ষার ক্ষেত্রে। পরবর্তী প্রশ্ন দেখো, শিশুদের মানসিক বিকাশকালে জ্ঞান সম্বন্ধীয় কাঠামোর পরিবর্তন ঘটে কোন সময়ে? শিশুদের মানসিক বিকাশকালে জ্ঞান সম্বন্ধীয় কাঠামোর পরিবর্তন ঘটে সমাবেশতা পদ্ধতিতে, সক্রিয় এবং অভিযোজন পদ্ধতিতে, আত্মীকরণ ও অভিযোজন পদ্ধতিতে, না সংগঠন পদ্ধতিতে? পিয়াজে কিন্তু তার জ্ঞান বিশ্লেষণ তত্ত্বে ব্যাখ্যা করেছেন যে জ্ঞান সম্বন্ধীয় মানসিক বিকাশের পরিবর্তন ঘটে আত্মীকরণ ও অভিযোজনের মাধ্যমে। আত্মীকরণ এবং কিসের মাধ্যমে? অভিযোজনের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন দেখো, আজকের শেষ প্রশ্ন, অন্তর্দৃষ্টি তত্ত্বের দ্বারা শিক্ষার কথা অবতারণা কে করেছেন? অন্তর্দৃষ্টির মাধ্যমে আমরা শিখি, ঠিক আছে, বা শিশু শিক্ষার্থীরা শেখে, এই তত্ত্বকে বিশ্লেষণ করেছেন থর্নডাইক, কোহলার, প্যাভলভ, উডওয়ার্থ। অন্তর্দৃষ্টি তত্ত্বের প্রবক্তা হচ্ছে গেস্টালবাদীরা। উত্তর হয়ে যাবে কি কোহলার। কোহলারের সঙ্গে কিন্তু আরও দুজন
মনস্তাত্ত্বিক রয়েছে, এদের নামগুলো মনে রাখতে হবে আমাদের। কফকা ও ওয়ার্দিমার, এরা হচ্ছে প্রত্যেকে কি গেস্টালবাদী। এরা কিন্তু এই অন্তর্দৃষ্টি তত্ত্বের কিন্তু বিশ্লেষণ করেছেন বা ব্যাখ্যা দিয়েছেন। তাহলে এটি হয়ে যাবে কি সঠিক উত্তর। তার সঙ্গে আরেকটি কথা বলছি, যারা এই ক্লাসের পিডিএফ পেতে চাও তারা কিন্তু অতি অবশ্যই টেলিগ্রামে কিন্তু জয়েন করে নিবে। বন্ধুরা, তোমরা জানো টেট পরীক্ষার জন্য হাতে কিন্তু আর সময় নেই। যদি শেষ দুদিনে আমাদের ব্রহ্মাস্ত্র সাজেশন নিয়ে খুব স্বল্প সময়ে টেট পাস করতে চাও, তাহলে অতি অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও, যেখানে কিন্তু বাংলা, ইংরেজি, গণিত, শিশু মনস্তত্ত্ব ও পরিবেশ প্রত্যেকটি সাবজেক্ট খুব সুন্দরভাবে সাজেশন করে কিন্তু নিয়ে আসা হয়েছে তোমাদের জন্য, যেখান থেকে তোমরা নিশ্চিতভাবে কিন্তু পাস করতে পারবে। যেখানে সিটেট বিগত 12 বছরের প্রশ্ন কিন্তু উত্তরসহ রয়েছে বাংলাতে, এবং অন্যান্য রাজ্যের টেট পরীক্ষার প্রশ্নগুলোও কিন্তু রয়েছে। তার সঙ্গে বলছি, আমরা 5 জন টিচার মিলে কিন্তু শেষ মুহূর্তে তোমাদের জন্য এই ব্রহ্মাস্ত্র নোটটি কিন্তু তৈরি করেছি, যেখানে আমরা প্রত্যেকে কিন্তু টেট পাস এবং সিটেট পাস, সুতরাং আমরা জানি কোথা থেকে প্রশ্নগুলো কিন্তু হয়। তাই অতি অবশ্যই তোমরা এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। শেষ দুদিন তোমরা শুধুমাত্র এই সাজেশনটি প্রিন্ট আউট করে বাড়িতে পড়ো, আর কিচ্ছু পড়ার দরকার নেই। ব্যাস, তাহলে তোমরা টেট পাস করবে, পরীক্ষা শেষে মিলিয়ে নেবে। তাহলে পাস করতে হলে অবশ্যই কিন্তু এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও।